এখানে যে দুটি গহনা আছে সেখান থেকে হীরের গহনাটি আমার। আমি নেব হীরার গহনাটি আর তুই নিবি সোনার গহনাটি। তুই যা বলবি তাই কি তোর হয়ে যাবে নাকি? হীরের গহনাটি আমি পছন্দ করেছিলাম, তাই এটি হচ্ছে আমার। তুই সোনার গহনাটি নে। আমি তোর থেকে বেশি সুন্দরী, তাই আমাকে হীরের গহনাতেই মানায়। ছোট ছোটর মতোই থাকবি, বড় হওয়ার একদম চেষ্টা করবি না। নিজেকে নিজে কি ভাবিস বলতো? তুই নিজে নিজেই সুন্দর হয়ে যাচ্ছিস। লোকজনকে জিজ্ঞেস কর কে সব থেকে বেশি সুন্দরী। এই পাড়াগাঁয়ের সবাই জানে যে জমিদারের মেঝো মেয়ে কতটা সুন্দরী। লোকজনকে এনে জিজ্ঞেস কর যে কে সব থেকে সুন্দরী, সেটাই সব থেকে ভালো হবে। লোকজন আনতে হবে কেন? ঘরেই তো লোকজন রয়েছে। ছোটকে ডাক দে না, তাকেই জিজ্ঞেস করা যাক। ওর মনে যত সন্দেহ আছে আজকে সব আমি দূর করে দেব। ঠিক আছে ঠিক আছে, আমি ছোটকে ডাক দিচ্ছি। তার কাছে জিজ্ঞেস করব যে কে বেশি সুন্দরী আর কাকেই বা হিরে মানায়। ছোট, এই ছোট, এদিকে আয় তো, তোর সাথে আমাদের জরুরি কথা আছে। ছোট, তুই কি ঘরে নেই? আমার কথা কি তোর কানে পৌঁছচ্ছে না? তাড়াতাড়ি এদিকে আয় বলছি। হ্যাঁ মেঝো দিদি, আমাকে তুমি ডাকছো কেন? কি হয়েছে বলো তো? আসলে আমি একটু বাবার সাথে বাগানে ছিলাম, তাই আসতে একটু দেরি হয়ে গেল। বলো না কি হয়েছে তোমাদের? ওরে বাবারে বাবা, তোকে কিছু জিজ্ঞেস করলেই তুই সবসময় বাবার সাথেই থাকিস কেন? আদরের দুলালি। আমরা তো এত বাবার পেছন পেছন ঘুরি না। তুই কিসের জন্য যে ঘুরিস সেটা আমরা জানি। আরে না না মেজো দিদি, তুমি যেমনটা ভাবছো সেরকম কোনো ব্যাপার নয়। আসলে কিছুদিন আগে নতুন ফুলের গাছ লাগিয়েছি তো, সেই গাছগুলোতে ফুল ফুটেছে। সেগুলো দেখানোর জন্যই বাবা আমাকে বাগানে নিয়ে গিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তোর এসব ফালতু কথা শোনার মতো আমাদেরই সময় নেই। যেটার জন্য ডেকেছিলাম সেটা আগে শোন। হ্যাঁ বলো না বড় দিদি, কি কথা? আচ্ছা বলতো, আমি আর মেজুর মধ্যে কে সবচেয়ে বেশি সুন্দরী? আর কাকেই বা সব থেকে হীরের হারটি বেশি মানাবে? এটা তুমি কোনো কথা বললে বড় দিদি? তোমাদের দুজনকেই তো দেখতে বেশ সুন্দরী। তোমাদের কি হিরে কেন, তোমরা যে কোনো ধাতু পরলেই তোমাদেরকে বেশ সুন্দরী লাগবে। এটা কি আর বলা লাগে বলো তো? তোমরা যদি হীরের হার নিয়ে ঝগড়া না করে ভাগাভাগি করে হীরের হারটি পরো, তাহলেই সব থেকে বেশি ভালো হবে। তোকে এখানে এনেছিলাম আমাদেরকে বলতে যে কে বেশি সুন্দরী, আর তুই তো এখানে দেখা যাচ্ছে আমাদেরকে বানি কথা শোনাচ্ছিস। ওই জ্ঞানের কথা না তোর ওই পকেটে রাখ, আমাদেরকে বোঝাতে হবে না। আমরা কিন্তু তোর থেকে বয়সে অনেক বড়, আর তোকে আমরা এনেছিলাম সৌন্দর্যের বিচার করতে। এখন তো দেখা যাচ্ছে তুই আমাদের বিচার করছিস। বাদ দে রে মেজু, বাবার আদরের দুলালিকে আর কিছু বলতে হবে না। এসব যদি বাবা শুনতে পারে আবার অনেক রাগ করবে। বড় দিদি, মেঝো দিদি, তোমরা সবসময় আমাকে এসব কথা বলো কেন বলো তো? বাবা শুধু আমাকে নয়, সবাইকেই খুব ভালোবাসেন। আমি শুধু একাই সন্তান নই আমার বাবার, তোমরাও ওনার সন্তান। তাই এই ধারণাগুলো তোমাদের সম্পূর্ণ ভুল। দয়া করে তোমরা এরকম কথা কখনোই বলো না, আর নিজেদের মধ্যে কখনোই ঝগড়া করো না। সব সন্তানের প্রতি বাবার ভালোবাসা একই রকম থাকে। সবসময় একটা চিন্তা আমার মনের মধ্যে ঘুরপাক খেতে থাকে। আমি যদি মারা যাই, পরবর্তীতে এই জমিদারি কে দেখবে? উপরওয়ালা তো আমাকে কোনো ছেলে সন্তানও দান করেননি। আমার উচিত আমার 3 মেয়ের মধ্যে যে সব থেকে বুদ্ধিমতী তাকে এই জমিদারিত্ব দান করা। এতেই এই জমিদার বাড়ির এবং গ্রামবাসীদের মঙ্গল হবে। তবে আমি 3 কন্যার মধ্যে একটি পরীক্ষা নেব আগে। যে এই পরীক্ষায় সব থেকে ভালো উত্তর দিতে পারবে তাকে আমি জমিদারিত্ব দান করব। ফুলি, এই ফুলি, এদিকে আয় তো। চাকর বাকরগুলো যে কোথায় থাকে সারাদিন, তাদেরকে ডেকেও পাই না। ফুলি, এই ফুলি, কোথায় গেলে রে হতচ্ছাড়ি? আগে আগে মালিক, কি হয়েছে আপনার মালিক? কিছু কি লাগবে আপনার? আসলে আমি একটু রান্না করেছিলাম মালিক, তাই আসতে আমার একটু দেরি হয়ে গেল মালিক। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওসব বাদ দে। এখন তুই গিয়ে আমার 3 মেয়েকে বল আপনাদের পিতা আপনাদেরকে এখনই ডেকেছেন। তাড়াতাড়ি যেন আমার কক্ষে চলে আসে। আচ্ছা ঠিক আছে মালিক,
আমি 3 মালকিনকে এখনই গিয়ে বলছি আপনার কক্ষে আসার জন্য। বড় মালকিন, মেজো মালকিন, ছোট মালকিন, আপনাদের পিতা খবর পাঠিয়েছেন এক্ষুনি তার কক্ষে যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বাবাকে গিয়ে এক্ষুনি বল আমরা তার কক্ষে আসছি। কি হয়েছে বাবা, এত জরুরি আমাদের ডাকলেন যে? কোনো সুসংবাদ রয়েছে নাকি কোনো দুঃসংবাদ রয়েছে? আমার প্রাণপ্রিয় 3 কন্যা, তোমাদেরকে আজ ডেকেছি আমি একটা কথা বলার জন্য। আমার খুব জানতে ইচ্ছে করে কে আমাকে কতটা ভালোবাসো, কারণ আমার মৃত্যুর প্রায় বয়স হয়ে গেছে। আমার খুব জানার ইচ্ছে যে আমার প্রাণপ্রিয় 3 কন্যা আমাকে কে কতটা ভালোবাসে। এটা তুমি কোনো কথা বললে বাবা? তোমাকে আবার আমরা ভালোবাসি না? তোমাকে তো আমরা জীবনের থেকেও বেশি ভালোবাসি। না মা, এভাবে নয়। আমি তোমাদের 3 বোনকে একে একে প্রশ্ন করব, তোমরা আমার উত্তর দেবে। আগে আমার বড় মেয়ে তুমি বলো, আমাকে তুমি কতটা ভালোবাসো? বাবা, আমি তোমাকে চিনির মতো ভালোবাসি। তোমার প্রতি আমার ভালোবাসা পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে। বাহ বাহ বাহ, বড় মেয়ে, তোমার কথা শুনে আমার মনের ভেতরটা খুশিতে নেচে উঠল। আমার প্রতি তোমার ভালোবাসা সত্যিই মুগ্ধকর। আচ্ছা মেঝো মেয়ে, তুমি এবার বলো, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বাবা, আমি তোমাকে সন্দেশের মতো ভালোবাসি। এই পৃথিবীতে যত মিষ্টি জাতীয় জিনিস তৈরি হয় সব থেকে সন্দেশ বেশি সুস্বাদু এবং মিষ্টি। তোমার প্রতি আমার ভালোবাসার কোনো তুলনা হয় না এবং সবার থেকে বেশি। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি বাবা, খুব বেশি ভালোবাসি। বাহ 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 বাহ, আমার মেঝো মেয়ে আমাকে এত ভালোবাসে শুনে আমার মনটা আনন্দে আবারও নেচে উঠল। এবার আমার আদরের ছোট মেয়ের পালা। আচ্ছা মা, বলো তো তুমি আমাকে কতটুকু ভালোবাসো? বাবা, আমি তোমাকে নুনের মতো ভালোবাসি। কি? এটা তুমি কি বললে? সবাই আমাকে বললো তারা আমাকে মিষ্টির থেকেও বেশি ভালোবাসে, আর তুমি আমার ভালোবাসাকে একটা সামান্য নুনের সাথে তুলনা দিলে? তোমার কত বড় স্পর্ধা! তোমার এই স্পর্ধা দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ বাবা, আমি তোমাকে সত্যিই নুনের মতো ভালোবাসি। যে নুন আমাদের নিত্য সঙ্গী, যা দ্বারা আমাদের খাবারের স্বাদের তুলনা করা হয়। এইবার তুই গেলি রে ছোট, এখন দেখবি বাবার আসল চেহারা। তুই একদম বেশি বার বেড়ে গিয়েছিলিস। এবার নিশ্চয়ই এই জমিদারির সব দায়িত্বই আমি পাবো, কারণ বাবাকে এরকম কথা বলেছি যে বাবা তো খুশিতে পাগল হয়ে গিয়েছে। আর ছোটর জবাবটা শুনে বাবার মাথা আরো খারাপ হয়ে গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। শোনো ছোট মেয়ে কুসুমলতা, তোমার কাছ থেকে এরকম উত্তর আমি কখনোই আশা করিনি। তোমার এই উত্তরে আমি বড্ড অসন্তুষ্ট হয়েছি, তাই তোমার শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে বাবা, আমার উত্তরে যদি আপনি খুশি নাই হন, তাহলে আপনি যে শাস্তি আমাকে দেবেন তাই আমি পেতে রাজি আছি। বলুন বাবা, আমাকে কি শাস্তি দেবেন? তোমার শাস্তি হচ্ছে তুমি এখনই নির্বাসিত হবে। এই জমিদার বাড়ির চাকচিক্যময় থেকে তুমি সারা জীবনের মতো অবসর নেবে। আজ থেকে একজন সাধারণ কন্যার মতো তুমি এখান থেকে চলে যাবে। ঠিক আছে বাবা, আপনি যদি আমার জন্য এটাই ধার্য করে থাকেন তাহলে এটাতেই আমি মেনে নিলাম। আমি আপনাকে যেরকম ভালোবাসতাম সেরকমটাই বলেছিলাম। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে আপনার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নিলাম। ঠিক আছে, তুমি আর একটা কথাও আমার সাথে বলবে না। এখনই এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে অতিরিক্ত ভালোবাসার প্রতিদান আমি পেয়ে গেছি, আর আমার কিছু দরকার নেই। পাগুলো যেন আর চলছেই না। সকাল থেকে হাঁটছি তো হাঁটছি, এই রাস্তা যেন কোনো দিনও শেষ হবার নয়। ঘুমও পেয়েছে খুব, আবার খিদেও লেগেছে। এই জঙ্গলে
কোনো খাবারের তো দেখা পাচ্ছি না। জানি না কোথায় যাব, কি করব। এই মরা গাছের টিভিটার ওপর একটু শুয়ে থাকি। ক্লান্ত পরিশ্রান্ত চোখগুলি যেন ঘুমে তলিয়ে যাচ্ছে। কে রে তুই বাছা? এত রাতে এই জঙ্গলে তুই কি করছিস? আমার কথা কি তুই শুনতে পাচ্ছিস বাছা? ওঠ বাছা, তুই এখানে কি করছিস বল তো? আরে এতটা রাত হয়ে গিয়েছে আর আমি তো বলতেই পারি না। আর কে তুমি বুড়িমা? এখানে কি করছো? আর আমি এখানে? ও আচ্ছা, আমার তো মনেই ছিল না আমি নির্বাসনে। আমি হচ্ছে জমিদার কন্যা। বাবাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে আমাকে বাবা নির্বাসন দিয়েছেন, যার জন্য এই জঙ্গলেই আমি বাকিটা জীবন কাটিয়ে দেব। এ কি বলছিস রে বাছা? তুই তোর বাবাকে নুনের মতো ভালোবাসিস মানে তো অনেক বেশি ভালোবাসিস। তবু তোর বাবা না বুঝে তোকে নির্বাসনে পাঠিয়ে দিল। তোর সাথে খুবই অন্যায় কাজ করেছে রে। হ্যাঁ বুড়িমা, তুমি আমার মনের কথাটা ঠিকই বুঝে নিয়েছো, কিন্তু বাবা তো আমাকে কখনোই বোঝেনি। কিন্তু বুড়িমা, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এই ঘন জঙ্গলেই বা কি করছো? আর তুমি লুকালোই থাকছো না কেন? এই ভয়ঙ্কর জঙ্গলে তোমার থাকতে কি ভয় করে না বুড়িমা? আর কি তোকে বলি রে দুঃখের কথা মা, কিছু বছর আগে আমি লোকালয়েই থাকতাম। আমার ছেলে ছিল একজন কাটুরে। কাঠ কাটতে এসে এই জঙ্গলে এক ভয়ঙ্কর পশুর হাতে সে নিহত হয়। এরপর আমি প্রতিজ্ঞা করেছি, যত দিন বেঁচে থাকবো এই জঙ্গলে আমার ছেলের স্মৃতি বুকে জড়িয়েই বেঁচে থাকবো। এই জঙ্গলে আমি একটা ছোট্ট কুঠিরও বেঁধেছি। তুই কি থাকবি আমার সাথে মা? যদি আমার সাথে থাকতিস তাহলে আমার ছেলের কষ্টটা একটু হলেও ভুলে থাকতে পারতাম। তোমার সঙ্গে যাব না কেন বুড়িমা? আমিও তো একা। এই জঙ্গলে তোমাকে যদি না পেতাম তাহলে এতক্ষণে আমাকে হিংস্র জানোয়াররা ছিঁড়ে খেত। আমিও বাকিটা জীবন তোমার সাথেই কাটিয়ে দেব বুড়িমা। চল তাহলে মা, এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই। এই জায়গাটা একটুও ভালো নয়। চল মা, আমার সাথে আমার বাড়িতে চল। ঠিক আছে বুড়িমা, তাহলে তোমার বাড়িতেই চলো। এই হলো বাছা আমার ছোট্ট কুঠির। এই কুঠিরটা আমি খুব কষ্ট করে বেঁধেছি। এই কুঠিরে তুই থাকতে পারবি তো বাছা? তোর কোনো সমস্যা হবে না তো? কারণ তুই হচ্ছিস জমিদারের মেয়ে। এই কুঠিরে কি তুই মানিয়ে নিতে পারবি মা? বুড়িমা, তুমি এসব কি বলছো যে? আমি জমিদারের মেয়ে হতে পারি, কিন্তু আমিও তো একজন মানুষ। আর তোমার এই কুঠিরটা মন্দ কিসের? আমার তো দেখতে বেশ সুন্দর লাগছে, ঠিক যেন জঙ্গলের মাঝখানে একটা কবুতরের বাসা। আসলে রে বাছা, তুই কত ভালো একটা মেয়ে, তোর মূল্য কেউই দিতে জানলো না। তবে আমি আশা করি তোর মূল্য মানুষ খুব তাড়াতাড়ি দেবে। মানুষ হারে হারে টের পাবে যে জমিদারের ছোট মেয়ে কতটা ভালো ছিল। এমনকি তোর পিতাও টের পাবে যে আমি কি হারিয়েছি। আরে আজ 2 দিন হলো আমি না খেয়ে আছি। 2 দিন আগে শিকার করতে এসে আমার সর্বস্ব লুটে নিয়ে গেল ডাকাতের দল। আমি কি করব, কোথায় যাব? পথও তো হারিয়ে ফেলেছি। আমি কোথায় যাব, কোন দিকে যাব, আর কি বা খাবো? এই জলাশয়গুলির পানিও তো বিষাক্ত। জলাশয়ের পাশে অনেক মৃত পশুকে পড়ে থাকতে দেখেছি। আমি খুব তাড়াতাড়ি মারা যাব, তবু শেষ চেষ্টা করে দেখি। আর একটু সামনে গিয়ে দেখি কোনো কিছু পাই কিনা। জমিদার বাড়ির লোকজন বোধহয় আমাকে হন্য হন্য করে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু তারা তো আর জানে না আমি শিকার করতে এসে এখানে পথ হারিয়ে ফেলেছি। আরে এই ঘন জঙ্গলের মাঝখানে এটা কার বাড়ি? এরকম জঙ্গলে এরকম একটা কুঠির থাকবে সেটা আমি কখনো কল্পনাই করিনি। অত শত না ভেবে ডাক দিই বরং,
কেউ যদি ভেতরে থেকে থাকে তাহলে তো একটু উপকার হবে। কেউ কে আছেন ভেতরে? কেউ কে আছেন? থাকলে দয়া করে একটু সাড়া দিন। আমি 2 দিন যাবৎ কিচ্ছু খাইনি। আমাকে কিছু খাবার দিয়ে সহায়তা করুন। কেউ কে আছেন ভেতরে? কে আপনি বাবা? এই কানে কি করছেন? আর আপনার চোখ মুখ এরকম দেখা যাচ্ছে কেন? কি হয়েছে আপনার, বলুন তো? আপনি কি পথ হারিয়ে ফেলেছেন নাকি? আমি প্রতাপনগরের জমিদার মশাই। এই জঙ্গলে 2 দিন আগে শিকার করতে এসেছিলাম। এসে ডাকাতের কপ্পরে পড়ে আমার সর্বস্ব হারিয়ে ফেলেছি। আজ 2 দিন হয়ে গেল, পেটে কোনো খাবার নেই। দয়া করে আমাকে কিছু খেতে দিন, না হলে আমি আর বেশিক্ষণ টিকে থাকতে পারবো না। আহা জমিদার মশাই, আপনার সাথে খুবই অন্যায় হয়েছে। এই জঙ্গলে যেমন হিংস্র পশু রয়েছে, সেরকম ডাকাত দলও রয়েছে। জীবনটা তো রক্ষে পেল আপনার, সেটাই সব থেকে বড় কথা। আপনি দয়া করে ঘরের ভেতরে গিয়ে বসুন, আমি খাবারের ব্যবস্থা করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাহায্য করার জন্য। আরে, এটা তো আমার বাবা। উনি এখানে কি করছেন? আমি যে এখানে আছি, এটা যদি বাবা জানতে পারে তাহলে আমার আর রক্ষী নেই। আমাকে যেভাবেই হোক বুড়িমাকে সব ঘটনা খুলে বলতে হবে যে ইনি আমার বাবা। না হলে যদি বুড়িমা কোনো রকম ভাবে বাবার সামনে আমাকে ডেকে নেয় তাহলে বড্ড গড়বড় হয়ে যাবে। আরে বাছা, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওনার সামনে তুই যাচ্ছিস না কেন রে বাছা? ওনাকে কি তুই চিনিস নাকি? বুড়িমা, ইনি তো আমার জন্মদাতা পিতা, যিনি আমাকে বনবাসে পাঠিয়েছিলেন। আমি ওনার সামনে কখনো যেতে পারবো না বুড়িমা। আমাকে যদি উনি দেখেন তাহলে বড্ড গড়বড় হয়ে যাবে। উনি যতক্ষণ এখানে থাকবেন ততক্ষণ আমি জঙ্গলে লুকিয়ে থাকবো, তাহলেই তিনি আমাকে দেখতে পাবেন না। ও আচ্ছা, সব কথা এখন আমি বুঝতে পারছি। এই জমিদারই তোর বাবা। শোন রে বাচ্চা, তোর কোনো অপরাধ না থাকা সত্ত্বেও তোকে তোর বাবা বনবাস দিয়েছিলেন। এবার সময় এসেছে একটা শিক্ষা দেবার। তুই আমার কথা মতো চলিস, তাহলেই তোর বাবা শিক্ষা পাবে। তোর বাবার ভুল ভাঙাতে হবে রে মা, না হলে ভুল ভুলেই থেকে যাবে সারা জীবন। হ্যাঁ বুড়িমা, বলো না কি কথা। আমি তোমার কথা সব অক্ষরে অক্ষরে পালন করে চলবো। শোন তাহলে। এই দেখুন জমিদার মশাই, আপনার জন্য আমি কত ভালো ভালো খাবার রান্না করেছি। আপনি দয়া করে খাবারগুলো গ্রহণ করুন। এত ভালো ভালো খাবার, আমি সব খাবার খাবো। আমার খুবই খিদে পেয়েছে। 2 দিনের অনাহার আমি, সবগুলো খাবারই আমি আজ খেয়ে ফেলবো। বুড়ি, তুমি কি আমার সাথে মজা করছো? এই খাবারগুলো কি খাওয়ার যোগ্য? এরম খাবার কি মানুষে খায় নাকি জন্তু জানোয়ারে খায়? কেন জমিদার মশাই, এই খাবারগুলোর সমস্যা কি? এই খাবারগুলো তো আমি খুবই যত্ন সহকারে রান্না করেছি। এই খাবারে একটুও নুন নেই। নুন ছাড়া খাবার কি খাওয়া যায়? কেন জমিদার মশাই, নুন ছাড়া খাবার খাওয়া যাবে না কেন? আপনাকে নুনের মতো ভালোবাসি বলায় যদি তাকে শাস্তি স্বরূপ বনবাসে যেতে হয়, তাহলে আপনি নুন ছাড়া খাবার অনায়াসেই খেতে পারবেন। খান খান জমিদার মশাই, খাবারগুলো খেয়ে নিন। খাবারগুলো আমি খুবই কষ্ট করে রান্না করেছি। মানে এটা তুমি কি বললে? এই শাস্তি তো আমি আমার ছোট মেয়েকে দিয়েছিলাম। তুমি এসব জানলে কি করে? বলো বলো বলছি, তাড়াতাড়ি বলো। আমার ছোট মেয়ের কোনো খবর তুমি কি জানো? আরে, আমি তার সাথে কি যে অন্যায় করেছি তা আমি আজ আরে আরে বুঝতে পারছি। সে আমাকে নুনের মতো ভালোবাসি বলাই তাকে আমি বনবাসী দিয়েছিলাম। আজ সেই নুন ছাড়া আমি একটা খাবারও খেতে পারছি না। হায় রে আমার পোড়া কপাল, আমি এ কি করেছিলাম? বলো না বুড়ি, তুমি কি জানো আমার ছোট মেয়ে কোথায়? আমার মা কোথায়? তুমি কি জানো? দয়া করে বলো না আমাকে। আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আমার ছোট মেয়ে, মা তুই এখানে? হ্যাঁ বাবা,
আমি তোমার ছোট মেয়ে, যাকে নুনের মতো ভালোবাসি বলার কারণে বনবাস দিয়েছিলেন। আমি সেই তখন থেকেই বুড়িমার সাথেই আছি, তিনি আমার সব খেয়াল রাখেন। আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। তুই যে আমাকে কতটুকু ভালোবাসতিস তা আমি এখন হারে হারে বুঝতে পারছি। আমি নামেই শুধু জমিদার, কিন্তু চিন্তা ভাবনায় একদম মূর্খ মানুষের মতো। আমাকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। বাবা, দয়া করে এরকম ভাবে কথা বলবেন না, আমার খুবই কষ্ট লাগে। আপনি আমাকে যতই শাস্তি দিন না কেন, আমি আপনাকে ঠিক ততটাই ভালোবাসি যতটা আগে বাসতাম। তবে আমি জমিদার বাড়িতে ফিরে যেতে একটা শর্তে রাজি থাকব। কি শর্ত মা বল, আমি তোর সব শর্তে রাজি আছি, তুই একবার শুধু বল। জমিদার বাড়িতে আমি শুধু একা নয়, বুড়িমাও আমাদের সাথে যাবে। বুড়িমার বাকিটা জীবন তিনি আমাদের সাথেই কাটিয়ে দেবেন। যাবে রে মা, যাবে। বুড়িমা নিশ্চয়ই আমাদের সাথে যাবেন। আমি মারা যাবার পর তুই হবি এই জমিদার বাড়ির একমাত্র উত্তরাধিকারী। তুই আমার চোখ খুলে দিয়েছিস মা, চোখ খুলে দিয়েছিস।